হুমায়ুন নূর, আপনার কাছে আসি। মানে এই ইস্যুটা আপনি যেটি বললেন যে বাই দিস টাইম আপনি কিন্তু একটা মোটামুটি কি বলা যায় একটা একটা কমেন্টের জায়গায় চলে আসলেন, কনক্লুশনের জায়গায়, যে ইতিমধ্যে বিএনপির উপর আওয়ামী লীগ ভর করেছে এবং ছায়া ভর করেছে এবং সে স্বৈরাচারের পথেই হাঁটছে। আমার কথা হলো যে এই প্রশ্নটা, মানে যে রাজপথের আন্দোলনের কথাটা বলছেন এবং জনাব নাহিদ ইসলামও বলেছেন যে সমঝোতার পথ বন্ধ করা হলে রাজপথে যাওয়া হবে। আমি যদি একটু প্রশ্নটা অন্যভাবে করি, যে এই ইস্যুটার মেয়াদ বিরোধী পক্ষের কাছে কতদিন থাকবে আপনার মনে হয়? কারণ কেন আমি বলছি, ধরেন পিআর ইস্যু নিয়ে এক সময় কথা হয়েছিল, সেটি নিয়েও আসলে খুব শক্ত অবস্থানে থাকতে আপনারা পারেন নাই, নানান কারণেই হতে পারে। এরপরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রশংসা ছিল, সেটিও মোটামুটি এখন আর খুব শোনা যাচ্ছে না। রাজসাক্ষীর ইস্যুটা আমরা মাত্র শুনলাম সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে, সেটিও শুনেছি। মানে সে জায়গা থেকেও শক্ত অবস্থানে থাকা যায় নাই। আরেকটা ছিল মানে এই ইস্যুটা আসলে কতদিন থাকবে? আচ্ছা, মানে প্রশ্নটা কেমন হয়ে গেল, আপনি উত্তর দিবেন হয়তো ভালো করে। অবশ্যই আপনি একটা জিনিস দেখবেন যে আমরা প্রথম থেকে যেই কথা বলেছি, আমরা খুব বেশি কথা বলিনি, আমরা 3টা কথা বলেছি: জুলাই ডিক্লারেশন, বিচার, সংস্কারের জন্য জুলাই সনদ। এই কথার বাইরে কিন্তু আমরা যাই নাই। গিয়েছে আপনি প্রথম থেকে এখন পর্যন্ত দেখেন। এবং এই অ্যালায়েন্স যেটা করলাম, সেই অ্যালায়েন্সের প্রশ্ন যখন আপনারা করেছেন তখন কিন্তু বলেছি যে যারা সংস্কারের পক্ষে থাকবে অ্যালায়েন্স তাদের সাথেই হবে। আজকে যদি বিএনপি সংস্কারের পক্ষে থাকতো, তারা যদি ইলেকশনের আগে আমাদেরকে কমিটমেন্ট দিত যে সংস্কারটাই তাদের প্রথম এবং প্রধান প্রাধান্য হবে, ইলেকশনের আগে এই কথা বলেছিল যে সংস্কার করবে না, যে কারণে অ্যালায়েন্স আপনারা করেন। আমাদের সাথে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার জায়গায় এই যে ধরেন তাদের ইশতেহারেই তারা যে লিখেছে 31 দফার কথা, 31 দফায় যেটা লিখেছে আসন বিন্যাস উচ্চকক্ষের হবে হচ্ছে আসনের সংখ্যার ভিত্তিতে। এই জায়গাটা কিন্তু তারা পিআর সিস্টেম মানতে চায় নাই। আমরা কিন্তু নিম্নকক্ষে পিআর চাই নাই, উচ্চকক্ষে পিআর চেয়েছি। আপনি দেখেন নিম্নকক্ষ আর উচ্চকক্ষ যদি সেম প্যাটার্ন হয়, এবং সবকিছু বাদ দেন, এই উচ্চকক্ষ করার মেইন এজেন্ডা কি ছিল? যে সংবিধানকে নিম্নকক্ষে যেইভাবে বা এক্সিস্টিং পার্লামেন্ট যেইভাবে বারবার করতে পারে, সেটা যাতে না করতে পারে, সেই জন্য উচ্চকক্ষে আবার আরেকটু এক্সপার্টদের মাঝখানে আলোচনা হোক এবং সেইখানে যে এটা মোর লেজিটিমেসি পাক। কিন্তু সেইটাই বিএনপি চায় না। তাহলে এইটা তাদের ইশতেহারে ছিল, তাহলে কিভাবে তারা সংস্কারের পক্ষে থাকলো? ভাই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ভাই বলেছেন না, এই অ্যালায়েন্সের জায়গা হুমায়ুনের আরেকটু পরিষ্কার করতে হবে। আমি বলবো আপনাদের সাথে জামাতের যে সেটা তো নির্বাচনী ঐক্য, আপনারা বারবার বলেছেন। হ্যাঁ, নির্বাচনী ঐক্য, এবং সেখানে বিএনপির সাথে আপনাদের কোনো ঐক্য হয় নাই, এই বিষয়ে এই কথা কিন্তু বলেন নাই হুমায়ুন নূর। আপনারা বলেছেন মানে এই যে জুলাই জাতীয় সনদ বা এইগুলো নিয়ে যে কোনো দ্বিমত বলেছি। বারবার যখন প্রশ্ন করেছে যে বিএনপির সাথে কেন জোট হলো না, কেন জামাতের সাথে জোটটা করলেন, আমরা তো শুনেছি আসনের সংখ্যা 25, 30, 5, সেম সেট অফ আসন কিন্তু বিএনপিও প্রপোজ করেছিল। ওই 30টা আসন আর 20টা আসন খুব বেশি বিএনপির সাথে থাকলে আপনার বিএনপিকে আরো বেশি প্রেসার ক্রিয়েট করতে পারতেন। আপনি যদি একটু পেছনে যান, একই কথা আবার বললো, সময় কম দেখে আমি গুরুত্বপূর্ণ কথাটা বেশি বলতে চাচ্ছি। ইট ওয়াজ কমপ্লিটলি আ প্রো রিফর্ম অ্যালায়েন্স। অনেকবার বলেছি, এই টেবিলে বসেই বলেছি, যারা সংস্কার বাস্তবায়ন করার পক্ষে কথা বলবে, যারা সংস্কারের বিপক্ষে যাবেন, আমরা তাদের পক্ষেই থাকবো। এবং জনাব সালাউদ্দিন আহমেদের ঐক্যমত্য কমিশনে বসে যে আলোচনা, উনার তখন থেকে যে স্বৈরাচারের আচরণ, কারণ উনি যেটা বলবে এইটাই আইনের মতো, এইটাই বেদ বাক্যের মতো, এইটাই কোরআনের আয়াতের মতো। উনি যেটা বলবেন এর বাইরে কোনো কিছু হতে পারবে না, এবং সেই জায়গাটাই উনি শেষ পর্যন্ত সেই একইভাবে চললেন। ঠিক শেখ হাসিনা যেভাবে ভারতের আমি দেখাচ্ছি আপনাকে প্রমাণ, ভারতের দ্বারা কমিশনের কথা যদি আপনি বলেন, তাহলে ঐক্যমত্য কমিশনে বিএনপি কি এই জায়গায় আসতে চেয়েছিল শুরু থেকে? আমি বলছি, আমি একটা স্টেপে তাকে নিয়ে যাওয়ার উদাহরণ দিচ্ছি আপনাকে। জি, ঠিক শেখ হাসিনা যেভাবে ভারতের দ্বারা আদিষ্ট হয়ে ভারত যেভাবে বাংলাদেশকে অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছে এবং সেই তার বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, ঠিক সালাউদ্দিন আহমেদ যেখান থেকে ছাড়া পেয়ে বাংলাদেশে অভ্যুত্থানের পর ফেরত আসতে পেরেছেন, উনি ঠিক তাদের মতো করে এই আচরণ করে। কার কাছ থেকে বুদ্ধি নেয় আমি ঠিক জানি না, ইঙ্গিত করলে বলবে যে কি আমরা তাকে ইঙ্গিত আমি করতে চাই না, কিন্তু উনার আচরণটা একই রকম। কেন আমি বলছি আপনি দেখেন, ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আমরা বলেছিলাম যে 100 আসনে সরাসরি নারীদের জন্য নির্বাচনের ব্যবস্থা হোক, সেই আলোচনাটা মাঠে মারা গিয়েছে, উনারা এটা রাজি হন নাই। আমরা বলেছিলাম অ্যাটলিস্ট 15% উইমেন রিপ্রেজেন্টেশন পার্লামেন্টারি ইলেকশনে থাকার জন্য, সেই আলোচনাটা শেষ পর্যন্ত সালাউদ্দিন ভাইয়ের টেবিলে গিয়েই কিন্তু আটকে গিয়েছে। উনি বলছেন না, এখন না, এটা বাস্তব না। এবং 5% সাপ্লিমেন্ট করি, ধরেন পুলিশ সংস্কার, শিক্ষা সংস্কার, নারী সংস্কার কমিশন হয়েছে কি? কিচ্ছু হয় নাই, কারণ আলোচনাই করতে পারি নাই। এই যে ধরেন আলোচনা তো হয়েছে, কে করতে দেয়নি বলেন?
বলেন। ঐক্যমত্য কমিশনের টেবিলে যেগুলো, এই যে শ্রম সংস্কার, শ্রমিকদের অধিকার নাই। আজকে ঈদ, কয়টা কতজন শ্রমিক আদৌ ভাতা পেয়েছে আমি জানি না। আমি ওদের কোনো ঈদ নাই, ঈদ খালি আমাদের ভাই। আমরা মানে আমাদের আপনি পয়সা আছে, অত্যন্ত ঈদ খালি সম্মানিত আমাদের। একজন নারী এবং সচেতন রাজনৈতিক নেতা, সেই জায়গা থেকে বলি, নারী সংস্কার কমিশনটা আলোর মুখ দেখলো না কার জন্য? আপনি বলেন বিএনপিকে দায়ী করবেন না? হুজুরদের দাবি, হুজুরদের কথা বলতে আমি চাচ্ছেন তো? বলছি না বিএনপিকে আপনি দায়ী করেন। আমি বলছি, শুনেন, বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশনের টেবিলে অনেক কথা চাপিয়ে দিতে পেরেছে, কিন্তু তারা কিন্তু বলে নাই যে নারীদের, ঠিক আছে আসেন আমরা আলোচনা করি। ধরেন ধর্ম এবং বিদ্যমান আইনের বিপরীতে যে প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলো আমরাও চাই নাই বাস্তবায়ন হোক, কিন্তু আলোচনা তো করতে হবে। কিন্তু সেই আলোচনা তো আমরা যেতেই পারলাম না, কারণ অনেক বিষয়ে যে যেই 84টা প্রস্তাবনা, এই প্রস্তাবনাগুলো নিয়ে এত আলাপ এবং এত জোর জুলুম, সেই কারণে দেখেন ওই আলোচনায় যাওয়াই সম্ভব হইল না। কার জন্য হয়েছে বলেন? একটা আলোচনা প্রতিদিন শেষ হয় না, দিন শেষে ওনার টেবিলে যে আটকে যায়, ওখানে না যায়। ভাই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা বলটা অনেক জরুরি। উনি বলেছেন 1 মাসে কিভাবে বুঝলেন সরকার আওয়ামী লীগের মতো হয়ে যাচ্ছে? এটা তো বলা মানুষকে জরুরি না ভাই। কিভাবে বুঝলাম জানেন? ধরেন যখন ইন্টারিম গভর্নমেন্ট, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, অনেকে বলে এনজিও গভর্নমেন্ট, উনারা যখন বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিতে চেয়েছে, তখন তীব্র প্রতিবাদ করেছে বিএনপি নেতারা, এবং যিনি প্রতিবাদে সবচেয়ে বেশি মুখর ছিলেন, আজকে দেখলাম তাকেই প্রশাসক নিয়োগ, মানে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এই যে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে যতজন, ঢাকায় 6 জন, তারপরে আরো বিভিন্ন জায়গায় 42 জন প্রশাসক নিয়োগ দেওয়া হলো, এবং এদের মধ্যে এমন মানুষ আছে যারা নির্বাচনে হেরে গিয়েছে। তার মানে কি, যে জাতীয় নির্বাচনে যে ভদ্রলোক হেরে যান, তাকে মানুষ চুজ করেন নাই, মানুষের ম্যান্ডেট কিন্তু সে পায় নাই। সেই লোক যে যার ম্যান্ডেট নাই, তো মানুষের ম্যান্ডেট নিয়ে যায় নাই, প্রশাসক হিসেবে নিয়োগ। আমি বললাম এই দলীয় লোককে, যেই দলীয় লোকটা মানুষের ম্যান্ডেট পায় নাই, তাকে প্রশাসক নিয়োগ দিল কে? কেন দিলেন আপনি? কারণ আপনার দলের লোক। প্রতিষ্ঠানকে ফাংশনিং করার জন্য, আপনি আপনার ক্যাডার নাই বাংলাদেশে, সরকারি ক্যাডার নাই, আপনি সরকারি ক্যাডার থেকে লোক দিতে পারলেন না তো। আপনি ঠিক নিজের দলের রাজনৈতিক লোক আপনি নিয়োগ দিলেন, কারণ ওই যে আপনার উপরে আওয়ামী লীগের ছায়া ভর করছে। ঠিক আওয়ামী লীগ সব প্রতিষ্ঠানগুলো, সমস্ত প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোতে নিজের লোক দিয়ে কাজ করাতো, এবং ঠিক আওয়ামী গোলাম দিয়ে বাংলাদেশ পরিচালনা করতো। বিএনপিও ঠিক তাই করছে। আরো দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এই যে ধরেন সব বাদ দেন, আমি যদি ভুল না করে থাকি, কুয়েটে যিনি ভিসি নিয়োগ হয়েছিলেন, উনি ওইখানে ভিসি থাকা অবস্থায় ছাত্র দলের নেতারা সাধারণ ছাত্রদের উপরে ব্যাপক মানে জুলুম করেছে, এবং ইলেকশনের আগ পর্যন্ত আপনি দেখে থাকবেন, মানে বিএনপির অন্তকোন্দলে শত শত মানুষ নিহত হয়েছে। ওইটা নিয়ে আমরা শুনেছি যে জনাব তারেক রহমান ব্যবস্থা নেবেন, আমি ওনার উপর বিশ্বাস রাখি। কিন্তু আপনি দেখেন, যেই ভদ্রলোক বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দলের নেতাকর্মীদের অত্যাচারে সাধারণ ছাত্ররা অত্যাচারিত হলো ভীষণভাবে, সেই সাধারণ ছাত্রদের দাবির মুখে যাকে পদত্যাগ করতে হলো, যে পদত্যাগ করলেন, সেই লোককে আবার কুয়েটে ভিসি নিয়োগ দিয়েছে। এটা স্বৈরাচারী আচরণ হয় নাই? বাশার ভাই, এই 6টা জায়গায় আপনি যোগ্যতার ভিত্তিতে ধরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে সারা বছর বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি জামাতের। আচ্ছা ঠিক আছে, আপনি জামাত থেকে দিয়েন না, আমিও এক্সপেক্ট করি না যে আপনি জামাত থেকে দিবেন, কিন্তু আপনি, ওনাকে তো অপসারণ করা হয়নি, উনি তো পদত্যাগ করেছেন। ওখানে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে শিক্ষাগত, ধরেন শিক্ষামন্ত্রীকে আমি ভীষণ শ্রদ্ধা করি, জানেন, উনি বলেছেন যে প্রত্যেকেরই কিন্তু আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। আমার কষ্ট লাগছে এই কথাটা বলতে, এবং উনার এই যে দলদাসকে প্রমোট করার যে টেন্ডেন্সি, এটা আমি নিতে পারছি না। উনি বলেছেন, কেন রাজনীতি করা কি কোনো দোষ? শুনেন, শিক্ষক, সাংবাদিক, শিক্ষকদের মধ্যেও দল আছে, আমরা জানি শিক্ষকদের মধ্যে দল আছে, সাদা দল আছে, নীল দল আছে, না? কিন্তু শিক্ষকরা যখন দলান্ধ শিক্ষক মোটেই কাম্য নয়। শিক্ষকরা যখন ছাত্রদের জন্য শিক্ষক, তখন কিন্তু কোনো শিক্ষক, আমার মা একজন শিক্ষক, আমার মাকে সারা জীবন শিক্ষকতা পেশায় দেখেছি, উনি ডাক্তার, সম্মানের জায়গায় কিন্তু উনি শিক্ষকতা করেছেন। উনি কিন্তু উনার আদর্শ বা উনার যেই চিন্তা চেতনা, কোনোটাই কিন্তু ছাত্রদের উপর চাপিয়েও দেন নাই, আবার সেটার বেসিসে ডিফারেন্সিয়েটও করে না। আমি দেখি যে তার সবচেয়ে দুর্বল ছাত্রকে সে সবচেয়ে বেশি আদর করে, আমি অবাক, তাকে এক্সট্রা টাইম দেয়, অফিস টাইম শেষ তাকে বসে পড়াচ্ছে, কেন? এইটাই তো একজন শিক্ষকের আচরণ হওয়া উচিত, না? যে শিক্ষক কোনো দলমত নির্বিশেষে ছাত্রদের নিরাপত্তা দিবে। কিন্তু এখন শিক্ষকদের কাজ হয়ে গিয়েছে কি জানেন? শিক্ষকদের কাজ হয়েছে যে দলকে
শিক্ষক প্রতিষ্ঠানে দলকে স্ট্যাবলিশ করা, অন্য দলের নেতাকর্মীদেরকে ওই যে হল দখল না, সেটি- কিভাবে হয়েছে? এই যে বিগত সরকারের আমলে ছাত্রলীগ সমস্ত হল দখল করেছে, আজকে ছাত্রলীগের লোক আওয়ামী লীগের লোক কাঁদে যে ছাত্রলীগের মেয়েদেরকে নাকি চুল মূল্যের মুঠি ধরে টেনে নিয়ে বের করেছে, অপদস্থ করেছে। ভাই এটা তো তাদের পাপের প্রাপ্য। আজকে যে এই ধরনের ঘটনা, এই যে দেখেন বিএনপি সরকার কিভাবে, কেন বলি যে সমঝোতা করে এসেছে, বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আওয়ামী লীগের সমস্ত অফিস খুলে যেতে থাকলো। আপনি সব কথা বাদ দেন, এই যে কি জানি একটা গ্যাং আছে, পাওয়েল গ্যাং না কি জানি, এই গ্যাংয়ের ছেলে থানার সামনে শাহবাগ মোড়ে গিয়ে 7ই মার্চের ভাষণ শোনাচ্ছে। ভাই 7ই মার্চের ভাষণ তো আমরা সবাই শুনতে চাই, এটা বাংলাদেশের মানে অনেকগুলো ইম্পর্টেন্ট ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট, আমরা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করি না, কিন্তু এই ভাষণ তো সরকারিভাবেই শোনাইতে পারতো। ওই ছেলেটা এসে যেই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, যেই সংগঠন সরাসরি হত্যাযজ্ঞের সাথে নিষিদ্ধ, এবং সে যেই গ্যাংয়ের সদস্য, সেই গ্যাংয়ের সদস্যরা সরাসরি নানান নিষিদ্ধ কর্মকাণ্ডের সাথে জড়িত, সে ওখানে দাঁড়ায় বীর বেশে 7ই মার্চের ভাষণ বাজাচ্ছে। সমস্যাটা 7ই মার্চের ভাষণ না ভাই, সমস্যাটা হচ্ছে ওই নিষিদ্ধ সংগঠনের নিষিদ্ধ কার্যক্রমের সাথে অংশগ্রহণকারী ওই ছেলে। তাকে যখন পুলিশে ধরলো সবাই 7ই মার্চ নিয়ে হাহাকার করলো, কিন্তু বন্ধ করলো একই দিনে কারা বন্ধ একই দিনে ছাত্র দলের ছেলেদের উপর যে ছাত্রলীগের ছেলেরা হামলা করলো, সেইটা নিয়ে কোনো কারো হাহাকার নাই। কারণ ওই যে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, তো জামাত এনসিপি হঠাৎ আওয়ামী লীগ পুনর্বাসন করো। ভাই একটা কথা ভালো করে শোনার জন্য অনুরোধ করব। ভাই শুনে না, ভাই বলে এনসিপি নাকি নেতৃত্ব নিচ্ছে, এনসিপি তো ছিলই না। এনসিপি বারবার বলেছে, যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ মুখে বলেছে যে এই অভ্যুত্থানে আমরা নাই, তখন উনি এটা বলেছে, তাও আমরা বিশ্বাস করেছি যে উনার লোকগুলো আমাদের সাথে এই ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এবং করেছে বলেই আমরা তাদের অভিমতকে আমরা আবেগের সাথে সম্মান দিয়েছি।